আসসালামু আলাইকুম। আজকে তোমাদের পরিপাক ও শ্বসনের চতুর্থ ক্লাস। তাহলে দেখো ক্ষুদ্রান্তের খাদ্য পরিপাক। আমরা পরিপাক তন্ত্রের ছবি একটা আঁকছিলাম, তাই না? আঁকাতে হয়েছিল। আচ্ছা, তাহলে ক্ষুদ্রান্ত তোমরা চিনো। এখানে দেখো কিন্তু এমসিকিউ আছে। যেমন বলা হচ্ছে ক্ষুদ্রান্তের কয়টি অংশ, এটাও কিন্তু একটা এমসিকিউ। ক্ষুদ্রান্তের কয়টি অংশ? তাহলে তিনটা অংশ। ক্ষুদ্রান্তের অংশ নয় কোনটি? এইভাবে কিন্তু কোশ্চেন হয় অনেক সময়। হ্যাঁ, তাহলে দেখো ডিউডেনাম। ডিউডেনামের বাংলা অর্থ কি বলেছিলাম? বলো, ডিউডেনামের বাংলা অর্থ কি বলেছিলাম? হ্যাঁ, ডিউডেনি। ডিউডেনি মানে 12 আঙ্গুল, এটা ল্যাটিন শব্দ। হ্যাঁ, ডিউডেনি মানে 12 আঙ্গুল, ল্যাটিন শব্দ। তো এই তাহলে ডিউডেনাম হলো প্রথম, ক্ষুদ্রান্তের প্রথম অংশ, তাই না? তারপরে পরেরটার নাম হলো জেজুনাম, খালি জায়গা বলা হয় যেটাকে। তারপরে হলো ইলিয়াম। ইলিয়ামের কথা তো আগেই বলেছি, দুই রকম ইলিয়াম আছে, তাই না? এটা বলা হয়েছে তো না, ইলিয়াম। তাহলে এটা আর বলছি না। এই তিনটা মনে রাখতে হবে। আর হচ্ছে ইলিয়াম হচ্ছে এখানে যে ইলিয়াম, এই ইলিয়াম বলতে এই কোমরের এই জায়গায় থাকে, তো তাই এর নাম ইলিয়াম। ইলিয়াম মানে কোমর। আর একটা ইলিয়াম বলেছিলাম, তাই না? নোট করা না ছিল না? তাহলে ইউটিউবে দেখে নেবা। একটা ইলিয়াম ধরো যে এরকম, তাই না? আরেকটা ইলিয়াম এরকম, যেটাতে যেটা ই থাকবে, মানে ইট মানে কি? পরিপাক্ত, খাওয়া দাওয়া। ইট মানে খাওয়া দাওয়া। আর খাওয়া দাওয়া কোথায় হয়? পরিপাক্ত হয়। তাহলে একটা ইলিয়াম হলো পরিপাক্তন্ত্রের ইলিয়াম। তো পরীক্ষায় কিন্তু এটা আসতেই পারে, ইলিয়াম ভিএস ইলিয়াম, পরীক্ষায় আসতেই পারে। হ্যাঁ, কাজে এটা ভালো করে খেয়াল করতে হবে। উল্টা পাল্টা লিখলে তো নাম্বার তো 0 বেশি পাবা না, তাই কিনা? তাই না? এখন ধরো বললো যে গরু আর মানুষের মধ্যে পার্থক্য লিখো, তুমি গরুর মধ্যে মানুষের পার্থক্য লিখে দিলা, তাহলে কি 0 বেশি পাওয়া যাবে? তাহলে এখানেও তাই, এটা খেয়াল করতে হবে। তাহলে এই ইলিয়াম সেটা হচ্ছে কোমর। এই ইলিয়ামের বাংলা অর্থ কোমর। আর এই ইলিয়ামের বাংলা অর্থ কি? এটা কি? না, খায় না ওখানে পাকিস্তানি। হ্যাঁ, এটা হলো এই ইলিয়াম মানে কোমর। আর এই ইলিয়াম মানে না ভুল বলেছি। আর এই ইলিয়াম মানে কি? এটা বলতে পারছিলাম। এইটা এই ইলিয়াম মানে হলো কোমর। মানে একটা থাকে কোমরে আর আরেকটা থাকে এইটা, ঠিক আছে? এইটাকে বলে এটা কি? এটা দিয়ে আমরা বসি না, তাই কি না? মানে সবাই যেখানে বসে আছে ওইটার নামই হলো কি? ওইটার নামই হলো এইটা। বুঝতে পেরেছো? এই আচ্ছা, এবার দেখো এখানে ডিউডেনাম মনে রাখতে হবে। ডিউডেনামে হলো সেন্টিমিটার, যে ডিউডেনামের আকৃতি লম্বা যে 12 থেকে 30 সেন্টিমিটার। এরপরে দেখো, আর জেজুনাম মধ্যাংশ লম্বায় প্রায় 2.5 মিটার, এটা মনে রাখতে হবে। এটুকু পর্যন্ত শেষ। এরপরে আমরা চলে আসি যান্ত্রিক পরিপাক। এটা পরীক্ষায় এমসিকিউ হিসেবে আসে, সৃজনশীল হিসেবে আসে না যান্ত্রিক পরিপাক। তো তাহলে ক্ষুদ্রান্তের যান্ত্রিক পরিপাক। তাহলে দেখো প্রথমে হচ্ছে আন্ত্রিক রসের মিউসিনের ক্রিয়ায়। মিউসিন মানে কি? পিচ্ছিল উপাদান, পিচ্ছিল পদার্থ, এটাকে বলা হয় মিউসিন। ক্ষুদ্রান্তে অবস্থিত খাদ্যবস্তু পিচ্ছিল হয়ে স্থানান্তরিত হয়, পিচ্ছিল হয়ে স্থানান্তরিত হয়, মানে আস্তে আস্তে আগাতে থাকে। ব্রোনাস গ্রন্থি, এটা কিন্তু ডিউডেনামের এখানে থাকে। ব্রোনাস গ্রন্থি একজন বিজ্ঞানীর নাম, যার নাম হলো ব্রোনাস। তো ওই বিজ্ঞানীর নাম অনুযায়ী নাম হয়েছে ব্রোনাস গ্রন্থি ও গবলেট কোষ। এটা গবলেট কোষ কিন্তু সমস্ত অন্তর জুড়েই থাকে, মানে বৃহদান্তেও থাকে, ক্ষুদ্রান্তেও থাকে। গবলেট কোষের বাংলা অর্থ কি জানো? গবলেট মানে হচ্ছে কাপ সদৃশ গঠন, এরকম কিছুটা, ধরো যে এরকম কিছুটা আর কি, এরকম গঠন আর কি। হ্যাঁ, এরকম ধরনের কোষ। তো এটাকে বলে গবলেট, বা গবলেট মানে পান পাত্র এরকম বোঝায়, বা কাপ সদৃশ গঠন গবলেট। তো এটা মিউকাস ক্ষরণ করে। তাহলে কোথায় আছে? ব্রোনাস গ্রন্থি আছে ডিউডেনামে। এটা মনে রাখতে হবে, এই বই নাই, অন্য বই আছে। ব্রোনাস গ্রন্থি থাকে ডিউডেনামে, ব্রোনাস গ্রন্থি থাকে ডিউডেনামে। আর গবলেট কোষ কিন্তু সমস্ত অন্ত জুড়েই থাকে, বুঝছো? সমস্ত অন্ত মানে কি? বৃহদান্তও কিন্তু অন্ত্রের মধ্যে পড়ে না, সবটা জুড়েই থাকে, বুঝছো? এটা হলো ডেন্টালে আসছিল যে
গবলেট কোষ কি ক্ষরণ করে? মিউকাস ক্ষরণ করে। এটা আসছিল কত সালে? 19 সালে, ডেন্টালে। আর আরেকটা আসছিল মেডিকেল অ্যাডমিশনে দুইবার, 21 সালে আসছে, 22 সালে আসছে। সেটা আসছিল ক্ষুদ্রান্তের কোন স্তরে গবলেট কোষ থাকে? তাহলে সেটা দেখতে হবে কি, উত্তরটা ছিল মিউকাস স্তরে। কারণ গবলেট কোষই তো মিউকাস ক্ষরণ করে, তাই মিউকাস স্তরে গবলেট কোষ থাকে। পরপর আসছে, মেডিকেলে 21 সালে আসছে, তো আবার একই কোষের রিপিট করছে, আবার 22 সালে আসছে। অনেকে তো মনে করবে এবার আসছে, এবার তাহলে আর আসবে না, অথচ পরপর দিয়ে দিচ্ছে, বুঝছো? তো এই জন্য এরকম বলা যাবে না যে গতবার আসছে এবার আসবে না, দিতেই পারে। এই যেমন এখানে দিচ্ছে, তাই না? আচ্ছা, এরপরে দেখো, পিত্তরস পরোক্ষভাবে অন্ত্রে জীবাণুর কর্মক্ষমতা কমিয়ে দেয়। এগুলো এমসিকিউর জন্য কিন্তু বলছি, হ্যাঁ। তারপরে পিত্ত লবণগুলো ক্ষুদ্রান্তের পেশির ক্রমসংকোচন বাড়িয়ে বৃহদান্তের দিকে খাদ্যের গতি বৃদ্ধি করে। পিত্ত লবণগুলো কি করে জানো? ক্ষুদ্রান্তের সংকোচন প্রসারণ বাড়ায়। এরকম এরকম করায়, এরকম এরকম করায়। তো এই জন্য যাদের হলো পিত্তথলি নাই, পিত্তথলি কেটে ফেলা হয়, হ্যাঁ, অনেকে পিত্তথলিতে পাথর হয় না, কেটে ফেলে, তো তাদের কিন্তু পেটের সমস্যা সবসময় লেগেই থাকে। তাদের একটু চর্বি জাতীয় খাবার খেলে খুব বেশি বেশি তার একটু আমাশা আমাশা মানে পাতলা পাতলা পায়খানা হয়। কারণ কি জানো? পিত্তথলির কাজ হলো যে যকৃতের পিত্তগুলা, পিত্তাশয় কি করে? জমা করে, যখন দরকার তখন ছাড়ে। আর পিত্তথলি না থাকলে যকৃৎ ডাইরেক্ট সারাক্ষণ পিত্তরস দিতেই থাকে, তখন ওই জায়গাতে অনেক বেশি পিত্তরসগুলো আসে। তো এই পিত্তরস কি করে? ক্রমসংকোচন মানে সংকোচন মোশন বাড়ায়। তার সংকোচন মোশন বেশি করে, অটোমেটিক তার বারবার ইয়ে হয়, বারবার তার পায়খানা হওয়ার একটা সম্ভাবনা থাকে। অনেক একটু মেনে টেনে চলতে হয়, বুঝছো? তো এই জন্য এটাও গুরুত্বপূর্ণ যে এরা হচ্ছে কি করে, মানে মানুষ হচ্ছে যখন যে অবস্থা পার করে চলে যায় না, তখন তার আগের অবস্থার কথা ভুলে যায়। মানে কি, যে যে ফোন দিয়েছিল ও কিন্তু আমার প্রাক্তন স্টুডেন্ট, হ্যাঁ, এখন কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, অথচ ও জানে যে এই সময় পড়ায়, কিন্তু এখন ভুলে গেছে। না, ওরই তো ছোট ভাই বোনরা পড়ছে। আচ্ছা, তাহলে হচ্ছে যে পিত্ত লবণগুলো ক্ষুদ্রান্তের পেশির ক্রমসংকোচন এইভাবে আসতে পারে যে ক্ষুদ্রান্তের পেশির ক্রমসংকোচন কে বাড়ায়, বুঝছো? তাহলে এটা বলবো পিত্ত লবণ। এরপরে বলছে কোলেসিস্টোকাইনিন নামক হরমোন পিত্তথলির সংকোচন ঘটিয়ে পিত্তথলিতে সঞ্চিত পিত্তরস ক্ষুদ্রান্তে পৌঁছে দেয়। কোলেসিস্টোকাইনিন নামকরণ কেন হয়েছে বলো তো? কোলেসিস্টোকাইনিন নামকরণ কেন হয়েছে? দেখো, সিস্ট কাইনিন, তো এইভাবে নামটা হয়েছে। না, এটা হলো ছোলে মনে হচ্ছে, কিন্তু এটা কোলে, হ্যাঁ, কোলে মানে পিত্ত, কোলে মানে পিত্ত, সিস্ট মানে থলে, পিত্ত থলে। আর কাইনিন মানে হলো মুভমেন্ট বা সংকোচন প্রসারণ, তাহলে কি, পিত্তথলের সংকোচন প্রসারণ ঘটায় যে হরমোন, পিত্তথলের সংকোচন প্রসারণ ঘটায় যে হরমোন, পিত্তথলের সংকোচন প্রসারণ ঘটায় যে হরমোন, বুঝতে পেরেছো কি? পিত্তথলের সংকোচন প্রসারণ ঘটায় যে হরমোন, তার নাম কি? কোলেসিস্টোকাইনিন। তুমি বাংলাটা জানলে তুমি অটোমেটিকলি এর কাজটা বুঝতে পারবে না। তাহলে কোলেসিস্টোকাইনিনের বাংলাতে লেখা আছে যে সংকোচন প্রসারণ, তাহলে তুমি বুঝবা ও আচ্ছা, এ তাহলে কি করে? সংকোচন প্রসারণ করে। তারপরে কোলে মানে পিত্ত, আর সিস্ট মানে থলে, তাহলে কি কোষ পিত্তথলের সংকোচন প্রসারণ করাবে এই হরমোন। তাহলে বাংলাটা কিন্তু খেয়াল রাখলে তুমি কাজটা ভুলে যাওয়ার কথা না, তাই না? বাংলা ভুললে তুমি ভুলে যাওয়া, তাই কিনা? আচ্ছা, তারপরে বলছে পিত্তথলি ঘটিয়ে পিত্তথলিতে সঞ্চিত পিত্তরস ক্ষুদ্রান্তে পৌঁছে দেয়। পিত্ত লবণ স্নেহদ্রব্যের অবদ্রবণ বা ইমালসিফিকেশন
এর মাধ্যমে সাবানের ফেনার মতো ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত হয়। তাহলে এখানে ইমালসিফিকেশন, এটা আমরা একটু বুঝবো। ইমালসিফিকেশন জিনিসটা মানে কি? ইমালসিফিকেশন মানে অবদ্রবণ, মানে কি? যেটা পরিপূর্ণ দ্রবণ না, যেটা পরিপূর্ণ দ্রবণ না। এখন যে এখানে যে বলা হচ্ছে যে স্নেহদ্রব্যকে অসম্পূর্ণ দ্রবণ করে, এটাই হলো ইমালসিফিকেশন, অসম্পূর্ণ দ্রবণ। সাবানের ফেনার মতো মানে লিপিডগুলা, চর্বিগুলা, এইটার আমরা যেভাবে খাই আর কি, খাওয়ার পর ওই চর্বির উপরে এনজাইম কাজ করতেই পারবে না, ওই চর্বির উপরে এনজাইম কাজ করতে পারবে না। তো সাবানের ফেনার মতো কেন হচ্ছে? কারণ হলো যখন চর্বিগুলোকে ভেঙে ভেঙে ছোট করে ফেলে, সেটা কি করে? পিত্ত লবণ ভেঙে ভেঙে ছোট করে ফেলে। এত ছোট করে ফেলে, যখন বেশি ছোট হয় তখন ধরো এনজাইম কাজ করবে, কিন্তু বেশি ছোট করলে কি হয়? ওর সাথে পানি টানি থাকে না, তো পানি তো লিপিডের সাথে কি বিকর্ষণ করে না? বিকর্ষণ করবে কিনা? লিপিড অণুর সাথে পানি তো দূরে থাকতে চাইবে না। ওই দূরে থাকতে চাই বলেই লিপিড অণুকে যখন ক্ষুদ্র ক্ষুদ্র করে, তখন হলো সাবানের ফেনার মতো হয়। ইমালসিফিকেশন মানে সাবানের ফেনা। ইমালসিফিকেশন মানে কি? সাবানের ফেনা। কারণ কি? কারণ ধরো লিপিড অণু এখানে আছে, তো এর আশপাশে এরকম বুদবুদ তৈরি হয়েছে। লিপিড অণু এরকম হয়, মানে পানিগুলো চারপাশে দূরে দূরে ঘিরে থাকে। কারণ হলো ওর সাথে লাগতে চাবে না, তো ও যে লিপিড, লিপিডের কাছে ইয়ে করবে, থাকতে চাইবে, তাই কিনা? তুমি ধরো একটা ছাগল বা মুরগি তুমি ধরো কাছে যেতে ভয় করবে না, তাই না? কিন্তু একটা বাঘ যদি থাকে, তুমি কি কাছে যেতে চাইবা? দূরে দূরে থাকবা নাকি? একবারে কাছে যাবা না তো। তো এখন ওই পানি হলো ভয় পায় লিপিডকে, তাই দূরে দূরে থাকে। তখন একটা ওই দূরে থাকার জন্য একটা বল তৈরি হয়ে যায়। ওইটাই হলো সাবানের ফেনা। ওইটাই, ওই যে দেখো না সাবান ফেনা হয় না? জি স্যার। ওইটাই। তো এটাই হলো সাবানের ফেনা। ইমালসিফিকেশন মানে সাবানের ফেনা তৈরি হওয়া। আচ্ছা, তাহলে পিত্ত লবণের আরেকটা কাজ কি? অবদ্রবণ বা ইমালসিফিকেশন। অবদ্রবণ কেন বলছে? যে দ্রবণটা সত্যিকার অর্থে দ্রবণ না, মানে অসম্পূর্ণ দ্রবণ, এটাই হলো অবদ্রবণ। দ্রবণ মানে তো চিনো, এটা বুঝোই, তাই না? সম্পৃক্ততা হওয়া, মিশে যাওয়া। এটা কি মিশে যাচ্ছে? মিশে যাচ্ছে না, তাই এর নাম অবদ্রবণ। এই তাহলে শেষ, এগুলো সবই এমসিকিউর জন্য। হ্যাঁ, এইবার আমরা চলে আসি, এখান থেকে একটা কোশ্চেন মেডিকেল আসছিল, এখান থেকে একটা কোশ্চেন মেডিকেল আসছিল। কোন সময় আসছিল জানো? যখন আমি প্রাইমারি স্কুলে পড়ি, সেই সময় আসছিল। হ্যাঁ, 92 সালে, 92 সালে, 1992 সালে আসছিল। হ্যাঁ হ্যাঁ ক্লাস 5 এ। হ্যাঁ, এরকমই হবে। হ্যাঁ, ওই হয়তো 3-4 হবে। আচ্ছা, সেটা কি আসছিল জানো? সিক্রেটিন ও প্যানথিওজাইমিন কোনটির নিঃসরণ ঘটায়? ও এটা অবশ্য হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে 98। ও আচ্ছা, এটা অগ্ন্যাশয় দিকে আসছে, বুঝছো? এটা অগ্ন্যাশয় দিকে আসছে, আমি অবশ্যই এখানে লিখছি। আচ্ছা, এটা অগ্ন্যাশয় দিকে আসছে। হ্যাঁ, এখান থেকে আসেনি, অগ্ন্যাশয় দিকে আসছে, বুঝছো? এবার আমরা চলে আসি রাসায়নিক পরিপাক। এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা দেখো, এটা শিলছিল হিসেবে আসে, রাসায়নিক পরিপাক। এই ক্যাপ্টেন একটু জরিমানা তোলার একটু খেয়াল রাখো, জরিমানা তুলতে হবে তো, তাছাড়া ব্যাংক ভরবে না তো, তাই না? এবার দেখো, এবার হলো রাসায়নিক পরিপাক। হ্যাঁ, না না, এইটা দিয়ে তো না, এইটা তো পুরা ভরবে। একটা ব্যাচে এরকম হয়ে গেছিল জানো, যে যখন ভরেছে সেই সময়টা আর কি, সেই সময়। হ্যাঁ, এটা তোমাদের আর কি, না তোমাদের ব্যাচ না, ফার্স্ট ইয়ারের ব্যাচ, সেকেন্ড ইয়ার না, শুধু ফার্স্ট ইয়ার। স্যার, যদি সেকেন্ড ইয়ারটা ভরার আগে সেকেন্ড ইয়ার চলে যায়, তাহলে আবার থেকে আমরা চলে যায়, তাই সবাই ওটা খাইয়ে যায়, কে চলে যাবে? না, তারপরে হ্যাঁ, যতটুকু ভরে ওটা খেয়ে যাবে। হ্যাঁ, যতটুকু। একবার হয়েছিল এরকম যে ভরে গেছে, টাকা আর ভরছে না, জোর করে করে ভরতেছিল, কয়েনও ভরছে না, মানে কয়েন অর্ধেক হয়ে আছে এরকম। তো কিন্তু হলো যে পিকনিক যে করবো অনেক টাকা হয়েছিল, 6,783 টাকা। তাতে স্যার টুর হয়ে যাচ্ছে। তো তখন মনে করো যে এইটা হওয়াতে স্যার ইম্পর্টেন্ট। তো এই কারণে হচ্ছে যে মানে তখন আমার সময় হয়েছিল না, যে সময় করবে আর কি, এটা হচ্ছিল না।
আচ্ছা, তাহলে এবার আর রাসায়নিক পরিপাকে দেখো। রাসায়নিক পরিপাকের ব্যাপারে প্রথমে যেটা বলা হচ্ছে যে এখানে একটা শব্দ দেখো, ইন্টারকাইনিন, সিক্রেটিন, এগুলো কিন্তু হরমোন। যে রাসায়নিক পরিপাকে কিছু হরমোন, মানে মনে রাখতে হবে এনজাইম কাজ করার আগে প্রথমে হরমোন কাজ করে, কারণ এনজাইমের বাবা হলো হরমোন, এনজাইমের বাবাই হলো হরমোন। অর্থাৎ হরমোন যদি এনজাইমকে এসে গুতা না দেয় তাহলে কিন্তু ওই বাবা মামা যাই বলো, যা মা বাবা হলো হরমোন আর বাচ্চা হলো এনজাইম। যে যদি গুতা না দেয় তাহলে কিন্তু ও কাজ করবে না। হ্যাঁ, এরকম। যেমন তোমরা অনেক সময় পড়াশোনা করতে ধরো অনেকে চাও না, তখন মা বাবা কিন্তু একটু গুতা টুতা দেয়, এই পড়ছিস না কেন, অপমান করে। হ্যাঁ, তখন তোমরা এনজাইম এই পড়তে হবে, বেশি পড়তে শুরু করে দিবে। ঠিক কিনা? ঠিক না? যেমন এটাও কিন্তু তোমাদের জন্য হরমোন স্বরূপ। এই লাল দিকে চোখ করলে তোমাদের মনে হয় যে না ভালো করে করতে হবে, জরিমানা আছে। হ্যাঁ, এটা একটা হরমোনের মতো। তো বলা হচ্ছে ক্ষুদ্রান্তে দুই রকমের হরমোন আছে, এনজাইমের কাজ করে থাকে, এনজাইমের কাজকে ত্বরান্বিত করে। সেই হরমোনগুলোর নাম মনে রাখতে হবে। একটা দেখো ইন্টারোকাইনিন, একটা হলো সিক্রেটিন, আর একটা হলো কোলেসিস্টোকাইনিন। এই তিনটা হরমোনের নাম এমসিকিউর জন্য লাগবে। ইন্টারোকাইনিন নামকরণ কেন হলো দেখো, যে ইন্টারো মানে অন্ত্র, ইন্টারো মানে অন্ত্র, অন্ত্র মানে মনে আছে, অন্ত্র মানে কি? ইন্টারো, অন্ত্র মানে কি বলতো? অন্ত্রের অন্ত তো বাংলা, কিন্তু আরেক বাংলা কি? অন্ত্রের আরেকটা বাংলা ইন্টারো, আর ওই যে কাইনিন। ইন্টারো মানে অন্ত্র। আচ্ছা, অন্ত্রের আরেকটা বাংলা হলো নারী ভুঁড়ি, নারী ভুঁড়ি, ভুঁড়ি ভুঁড়ি। ইন্টারো মানে কানিন মানে জানি স্যার, কাইনিন মানে মুভমেন্ট বা সংকোচন প্রসারণ। হ্যাঁ ইন্টারো। হ্যাঁ, তাহলে যে হরমোনটা ক্ষুদ্রান্তের বা নারী ভুঁড়ির কি করে, সংকোচন প্রসারণ ঘটায়। তাহলে পাকস্থলীর পর থেকে গোটাটাকে আমরা অন্ত্র বলি, পাকস্থলীর পর থেকে গোটাটাকে আমরা নারী ভুঁড়ি বলি। হ্যাঁ, তো আসলে নারী, কিন্তু একসাথে বলি আমরা নারী ভুঁড়ি। হ্যাঁ না, ওটা আমরা যেমন আর কি অনেক সময় বলি না যে টাকা পয়সা, এখন তো পয়সা আসলে না চলে না, কিন্তু তারপর বলার সময় বলে না, বলে না পড়াশোনা, না বলে না পড়াশোনা, তো শোনা আবার কি? হ্যাঁ হ্যাঁ, খাওয়া দাওয়া, তারপর বলে চাটা না দিলে তো এই স্যার এটা বলা যায় এই একটা খাওয়া দাওয়া মানে না দিলে তো একটা ভিডিওতে দেখলাম যে অনেকে বাসায় যেয়ে পড়ায়। হ্যাঁ, অনেকে বাসায় যেয়ে পড়ায় না, বাসায় যে স্পেশাল ভাবে পড়ায়, তো বাসায় যেয়ে পড়ালে অনেক টাকা নেয়। এখন হচ্ছে যে অনেকে আছে যে চিন্তা করে এমনি মাস্টারকে 5,000 টাকা দিচ্ছি, তার আবার প্রতিদিন নাস্তা দিলে আবার খরচ, এই মনে করে হয়তো বা দেয় তাই না। তো একটা টিচার করছে কি, বাসায় যে পড়াতে যায়, তো এক নাস্তা দেয় না একদিন। হ্যাঁ, এখন ওই চিন্তা করছে নাস্তা কি করে আদায় করতে হয়, একটা বুদ্ধি করবো। তাই বলে করছে কি, একদিন পড়তে আসছে, টিফিন বাটিতে করে কিছু নাস্তা টাস্তা নিয়ে আসছে। হ্যাঁ, নিয়ে এসে এখন ওই স্টুডেন্টের বাবা দেখে বলছে কি ব্যাপার, আপনি টিফিন বাটি? তো বলছে না, আমার আসলে পড়াতে পড়াতে খিদে লাগে যায়, তো তাই একটু নাস্তা নিয়ে আসলাম, যে খিদে লাগলে খাবো তাই আর কি। হ্যাঁ, তো বলছে যে আপনারাও খেতে পারেন, সমস্যা নাই। হ্যাঁ, আমি অনেক করে নিয়ে আসছি, এই তুমিও নাও, ওই স্টুডেন্টকে তুমিও নাও। তো বলছে যে নাস্তা টাস্তা নিয়ে আসছি, এমনকি খাবারও নিয়ে আসছি, এই যে খাবারই দেখেন, এই যে এই খাবার আছে, আন্টিকে দেখেন সবাই মিলে একসাথে খাই, এই সেই। এখন তুই ভাবছি প্রতিদিন আমি আসার সময় নাস্তা নিয়ে আসবো, আমার খিদে লাগে যায় পড়াতে, তখন তো লজ্জা পেয়ে গেছে। বলছে না না, কি বলছেন স্যার, আপনি পড়াতে এসে নাস্তা নিয়ে যাবেন, আমরাই আপনাকে এখন থেকে প্রতিদিন হলো নাস্তা দিব। তখন টিচার বলছে যাক, আমার বুদ্ধিটা কাজে লাগছে, মানে নাস্তা নেবে তাই। এখন তো এরা কিন্তু শিখে গেল, এখন এরাও তাই করবে। হ্যাঁ হ্যাঁ, তাই করা লাগবে। আচ্ছা, তাহলে আরেকটা হরমোন কি, সিক্রেটিন। আচ্ছা, সিক্রেটিন নামকরণ কেন হয়েছে বলতো? সিক্রেটিন নামকরণ কেন হলো? সিক্রেট মানে তো স্যার রহস্য স্যার। না, এই সিক্রেটিন মানে হলো সিক্রেশন ঘটানো, অগ্নাশয় থেকে এনজাইম, তারপর আন্তিক গ্রন্থি থেকে আন্তিক রস, তারপরে পিত্তথলি থেকে পিত্ত রস। তাহলে সিক্রেটিনের কাজ হলো যে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রস ক্ষরণ করার কাজটা করা, এটাই হলো সিক্রেটিন।
আর কোলেসিস্টোকাইনিন তো আগেই বলেছি, তাই না? এই তিনটা মনে রাখতে হবে। এই তিনটা হলো হরমোন থাকে, হ্যাঁ, এই তিনটা হলো হরমোন থাকে, এটুকু। এখন দেখো এটা কিভাবে আসে পরীক্ষায়, যে এটা কিন্তু ম্যাক্সিমাম সময় এইভাবে আসে পরীক্ষায়, যে ধরো এখানে ইয়ে দিয়ে দিল যে শুধুমাত্র পেছনা পেছনা একটা নালী দিয়েছে, হ্যাঁ, এই নালীটা কিন্তু আসলে ক্ষুদ্র। এখন এই অংশেরই ধরো বললো যে ওয়াই অংশের উপরে ধরো বাঘ ছেড়ে দিল, ওয়াই অংশের পরিপাক পদ্ধতি বর্ণনা করো। আবার বলতে পারে ওয়াই অংশে শর্করা পরিপাক পদ্ধতি বর্ণনা করো। আবার বলতে পারে এরকম যে পঞ্চগড় হচ্ছে যে কলেজে যাওয়ার আগে ভাত খেয়ে কলেজে গেল, শুধু ভাত বলেছে, আর কিছু না, ভাতের সাথে আরো অনেক ভাত টাত অনেক কিছু খাইছে। এখন বললো ভাত খেয়ে কলেজে গেল। এখন বলছে যে উদ্দীপকের খাবারটির এই অংশে পরিপাক পদ্ধতি বর্ণনা করো। উদ্দীপকের অংশে পঞ্চগড়ের খাবারটি পরিপাক পদ্ধতি বর্ণনা করো। তার মানে শর্করা, আর কিন্তু তাহলে মুখের কথা কিন্তু আর বলা যাবে না, মুখেও কিন্তু শর্করা পরিপাক হয় না? ওটা কি বলবো, এই অংশের কথা বলছে, তাহলে এই অংশেই, তাহলে এই অংশে শর্করা পরিপাক। তাহলে এই অংশে শর্করা পরিপাক দেখো দুইটা ভাবে হয়। একটা হলো অগ্ন্যাশয় রস থেকেও কিছু পদার্থ, কিছু এনজাইম ক্ষরণ হয়। এই যে এখানে অগ্ন্যাশয় রস থেকে যে এনজাইমগুলো আসে সেটা কি, অ্যামাইলেজ, মল্টেজ। আবার ওই অংশে আন্তিক রস মানে অন্ত্র থেকে মানে কি জানো, অন্ত্র কোনটা, অন্ত্র তো বলেছি সবটা একসাথে অন্ত্র, তাই না? একবারে বৃহৎ অন্ত্র করতে বারবার বলা হচ্ছে, ধরলাম তাহলে, হ্যাঁ।